এক দীর্ঘ ও ক্লান্তিকর দিন শেষে জাঙ্কুক সবেমাত্র বাড়ি ফিরেছে। সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই বসার ঘরে পরিবারের সকলকে উপস্থিত দেখে সে সেদিকে এগোলো। লক্ষ্য করলো তাকে সহ পরিবারের 5 সদস্য উপস্থিত থাকলেও কনিষ্ঠজন অনুপস্থিত। হবে হয়তো তার রুমে ভেবে সে মায়ের পাশে গিয়ে বসলো, সোফার ওপর নিজেকে এলিয়ে দিল। শুভ সন্ধ্যা। বায়না আবদার করা ছোট বাচ্চার মতো তার মা জিনের কাঁধে মাথা ঠেকিয়ে নিজের চোখ বন্ধ করে নিল। হেসে হাত উঁচিয়ে ছেলের গাল স্পর্শ করলেন জিন। শুভ সন্ধ্যা আমার লক্ষ্মী সোনা, তোমাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে, দিনটা অনেক কঠিন ছিল তাই না? কিছুটা, নতুন প্রজেক্ট তো তাই। সে মাথা উঁচিয়ে কৌতূহল নিয়ে তাকালো সবার দিকে। সবাইকে অদ্ভুতভাবে বেশ আনন্দিত লাগছে এবং কোনো একটা আলোচনায় ব্যস্ত সবাই, যা মধ্য পর্যায়ে থাকায় সে বুঝতে পারছে না, তাই প্রশ্ন করে ওঠে, কি নিয়ে কথা বলছেন আপনারা? জাঙ্কুকের চাচা সুবিন প্রথমে হাসলেন, এরপর নাটকীয় ভঙ্গিতে বললেন, তোমার জন্য খুশির খবর জাঙ্কুক, তোমার আহ্লাদের বিষয়ে। তার কান খাড়া হয়ে গেল, সোজা হয়ে বসে আরো আগ্রহ নিয়ে প্রশ্ন করলো, তের বিষয়ে? ওর ফলাফল বেরিয়েছে নিশ্চয়ই, এবারও প্রথম গ্রেড তাই না? পাশাপাশি বসে থাকা দুই ভাই নামজন ও সুবিন উভয়ই খানিকটা শব্দ করে হেসে উঠলেন এবং সমান তালে মাথা নেড়ে বললেন, না, ফলাফল বেরোতে এখনো মাসখানেক দেরি। তোমাদের তো ভালো জানার কথা, মূল বিষয় বলি, তের বিয়ে ঠিক করেছি। তৎক্ষণাৎ জাঙ্কুকের অবসন্ন কৌতূহলী অভিব্যক্তি বিস্ময় বিভ্রান্ত ও ক্ষুদ্র রাগান্বিত হয়ে উঠল। চোয়াল শক্ত করে শুধালো, কি বললেন? ছেলের মাঝের পরিবর্তন নজরে এলো না নামজনের, তিনি হেসে পুনরাবৃত্তি করলেন, তের বিয়ে রে, পাত্রপক্ষ এসে দেখে গিয়েছে, পছন্দও করেছে। রসিকতা হচ্ছে আমার সাথে? মাত্র বাড়ি ফিরেছিস, ভাবছিস এখন তোর সাথে রসিকতা করব? না, একদম সত্যি বলছি। এত কিছু হয়ে গেল আর আপনারা আমাকে এখন বলছেন? জাঙ্কুক হঠাৎ চেঁচিয়ে উঠলে সকলে আটকে ওঠেন এবং বিষয়টিকে সম্পূর্ণ উপেক্ষা করে সে আবারও বলে, একদম বিয়ের সকালেই জানাতে পারতেন আমাকে। এমন আচরণের কি প্রয়োজন জাঙ্কুক? তুমি ব্যস্ত ছিলে বলেই তো কিছু জানানো হয়নি, বিগত কয়েকদিন সময় দিয়েছো তুমি, এখন তো বলছি, এটা কি যথেষ্ট নয়? ভরসা রাখো জাঙ্কুক, ছেলেটা আমাদের তের জন্য সেরা পছন্দ। অপেক্ষা করে না জাঙ্কুক। এই আশ্বস্ত বাণী সে শুনতে অনিচ্ছুক। পুরো মেজাজটাই তার বিগড়ে গিয়েছে। হাতের মোবাইল ফোন আছড়ে সে থমথমে ক্রোধান্বিত কদমে চলে গেল উপরতলায়, কিন্তু নিজের কক্ষের দিকে এগোলো না সে। রাগে গমগম করতে করতে, কিছু বিড়বিড় করতে করতে সে এসে উপস্থিত হলো একটি নির্দিষ্ট দরজার সামনে। কাঠের দরজাটাতে একটি নীলাভ ড্রিম ক্যাচার ঝুলছে। দরজার নিচে ও মেঝের মাঝে অবশিষ্ট শূন্যস্থান দিয়ে ভেতরের উজ্জ্বল আলো বাহিরেও ছড়ানোর চেষ্টা করছে। ইঙ্গিত দিচ্ছে ভেতরে অবস্থিত ব্যক্তিটি জেগে আছে, কিছু একটা করছে। অন্যান্য সময় জাঙ্কুক ভেতরে প্রবেশের আগে কড়া নাড়ত, অপেক্ষা করত অনুমতির, কিন্তু আজ ব্যতিক্রম ঘটলো। হয়তো এখন, নয়তো কখনো না। সে নিজ মস্তিষ্কে আওড়ালো, আর জাঙ্কুক সকল ভদ্রতা ভুলে কোনো পূর্ব সংকেত না দিয়ে তৎক্ষণাৎ দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। চারপাশে বই খাতা ও সামনে ল্যাপটপ নিয়ে বিছানার মাঝে বসে থাকা নারী তার এমন আকস্মিক অঘোষিত আগমনে আঁতকে উঠল। হকচকিয়ে ফিরে তাকালো জাঙ্কুকের পানে। তাকে দেখে যেন কিছুটা শান্ত হলো সে, তবুও চিন্তিত সুরে প্রশ্ন করে, জাঙ্কুক ভাই, এভাবে এলে যে, কিছু হয়েছে? আমায় ভয় পাইয়ে দিয়েছো তুমি। জাঙ্কুক তৎক্ষণাৎ কোনো জবাব না দিয়ে একই স্থানে দাঁড়িয়ে থাকে। আবেগ ও ক্রোধে ভারী বুকের ওঠানামা সুস্পষ্ট। বিরক্তি থেকে বারবার চুলে হাত বোলানোর কারণে তার চুলগুলো এলোমেলো হয়ে রুক্ষ দেখাচ্ছে। তার স্বাভাবিক কোমল ভদ্র আচরণ ভুলে কোনো কথা ছাড়াই সে হঠাৎ দরজা ভেতর থেকে আটকে দিল। সে এমনটা আগে কখনো না করলেও তাতে বিন্দুমাত্র ভয়ার্থ হলো না তে। সে শান্ত স্বাভাবিক ভঙ্গিতে তার সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যক্তি তার জাঙ্কুক ভাইকে দেখছে। তার জাঙ্কুক ভাই যে কোনো বিষয়ে অত্যাধিক বিরক্ত তা সে দিব্যি অনুমান করতে পারছে, কিন্তু তের এই শান্ত আচরণ জাঙ্কুককে যেন বিরক্ত করে চলেছে। সুযোগ শব্দ করে সে ভাঙা রুক্ষ ও উতল সুরে ডেকে উঠল, তে, কি হয়েছে ভাই? খবরদার যদি আমায় ভাই ডেকেছিস তো। এতে খানিকটা আটকে ওঠে, যার ফলস্বরূপ তার হাতে থাকা কলমটা হঠাৎ আঙুলের চাপ থেকে পিছলে পড়ে যায়। জাঙ্কুক তার শারীরিক প্রতিক্রিয়া খেয়াল করে নিঃশ্বাসের শব্দে একটি অকথ্য গালি উচ্চারণ করে। দীর্ঘশ্বাস ফেলে নিজেকে কিছুটা সংযত করার চেষ্টা করে বিছানার দিকে এগিয়ে যায়। তার চোখে এক ভয়ঙ্কর তীব্রতা, কিন্তু কিসের তা নিয়ে তে বেশ বিভ্রান্ত। তে থেকে দূরত্ব বজায় রেখে তার সামনে বসে সে নিচু অথচ একই বিরক্তি ভরা সুরে বলে, আসলে আমি তোর সাথে কথা বলতে চাই, খুব জরুরি। কথা দে তুই সব সত্যি বলবি, প্লিজ আল্লাদি। তের অভিব্যক্তি ও চাহনি কোমল হয়ে আসে। সে মাথা নেড়ে জবাবে বলে, প্রমিস ভাই, আমি সব সত্য বলবো। বলো কি জানার আছে তোমার? আবারও ভাই শব্দ উচ্চারণ করায় জাগুকের বিরক্তি তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে, কিন্তু সে চোখ খিচে বন্ধ করে তার নিয়ন্ত্রণের বৃথা চেষ্টা করে। তোর বিয়ে ঠিক করেছে? ওহ, এবার বুঝেছি, তোমায় কিছু জানাননি বাবা চাচা, এই জন্য তুমি রেগে আছো তাই না? চুপ,
অতিরিক্ত কথা বলবি না, যা জিজ্ঞাসা করি তার উত্তর দে, নয়তো আজ হাত উঠে যাবে আমার। আচ্ছা সরি, বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ। আর তুইও মত দিয়ে দিয়েছিস? হ্যাঁ। ছোট্ট একটা জবাব, কিন্তু এই ছোট জবাবদিহিটাই তীক্ষ্ণ ধারালো ও নিশানভেদী তীরের ন্যায় জাগকের হৃদয়ে আঘাত হানে। মুহূর্তে লক্ষ লক্ষ টুকরোতে ছিন্ন ভিন্ন হয়েছে যেন, এবং সে এই ছিন্ন ভিন্নতা বেশ দারুণভাবে অনুভব করছে। সে অনুভব করে তার চিন্তাশক্তি ধীরে ধীরে অসাড় হয়ে আসছে। নিজের অনুভূতির ঝড়কে সংযত করার বৃথা চেষ্টায় সে নিজের মুক্ত হাত দুটো মুঠো করে রুক্ষ স্বরে জিজ্ঞাসা করে, কার সাথে? ছেলের নাম কি? ছেলের নাম মোগাম। তোর এই বিয়েতে সত্যিই মত আছে? তুই সত্যিই খুশি? শেষের দিকে তার গলা কেঁপে ওঠে। সে যে ভেতর থেকে মরে যাচ্ছে তার ইঙ্গিত যেন। তবুও সত্যটা সে একবার শুনতে চায়, তের মুখ থেকেই শুনে নিজের উপর জুলুম করতে চায়। জবাবের অপেক্ষায় জাঙ্কুকের ডাগর ডাগর দুই চোখের কালো মায়ায় তাকে কিছু খুঁজতে থাকে, হয়তো একটু বিভ্রান্তি কি একটু উপলব্ধি। জাঙ্কুকের ভেতরকার ঝড় সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞতে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার বড় ভাইয়ের দিকে। চাচাতো ভাই, উভয়ের মাঝে বয়সের ব্যবধান 9 বছরের, কিন্তু জাঙ্কুক কখনো চাচাতো ভাইয়ের মতো আচরণ করেনি, বরং তার আপন ভাই থাকলে যেরকম আচরণ করত, শাসন করত, যেভাবে আগলে রাখতো, ঠিক তাই করেছে। এক মুহূর্তের জন্য তাকে ভাই ব্যতীত চাচাতো ভাই ভেবে অন্য কিছু ভাববার সুযোগ হয়নি। জাগক নিজেই সেই সুযোগ দেয়নি, কিন্তু আজ তার ব্যবহারের এমন পরিবর্তন তাকে ভাই সম্বোধন করতে নিষেধ, বিয়ে নিয়ে বিরক্তি, এসব থেকে ভাবাচ্ছে। তার চিন্তা ভাবনা বারংবার ভিন্ন দিকে মোড় নিতে চাইছে, কিন্তু সে নিজেকে নিঃশব্দে শাসাচ্ছে, কারণ তা একেবারেই সম্ভব নয়। তেমন কিছু হলে তার ভাই তাকে অবশ্যই আগে পরে কোনো ইঙ্গিত দিত না। ভাই, তুমি জানো আমার কোনো প্রেমিক নেই। পরিবারও বলেছে ছেলেটা ভালো, তার সাথে কথা বলে আমারও তাই মনে হয়েছে। সত্যি বলছি, তোমার অনুপস্থিতিতে আমার উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়নি। তুমি শান্ত থাকো। কিন্তু জাগকের ভেতরটা ক্রোধ, হিংসা ও হিংস্রতায় জ্বলে পড়ে ভেঙে চুরে ধ্বংস হয়ে যাচ্ছে। তার বিবেকও যেন একটু একটু করে হারাতে বসেছে। আফসোস হচ্ছে তার, বড্ড বেশি আফসোস, তীব্র আফসোস। কেন সে আগেই তার আল্লাদিকে নিজের করে নিল না? কারণ সে সঠিক সময়ের অপেক্ষা করছিল, তের সব স্বপ্ন পূরণ হওয়ার অপেক্ষা করছিল। কিন্তু সে তো জানতোই না যে তার সঠিক সময় এভাবে কেড়ে নেওয়া হবে। এবং এই বিষয়টি জীবনে প্রথমবারের মতো তাকে শুধুমাত্র ভয়ঙ্কর রাগান্বিত করে তুলছে না, বরং নিয়ন্ত্রণও হারাতে বসেছে সে। হঠাৎ কণ্ঠস্বর চলে যায় তার। অতিরিক্ত কথা বলতে মানা করেছি না? সোজা সাপটা জবাব দি, তুই ওই ছেলেকে বিয়ে করবি, হ্যাঁ নাকি না? ঘাবড়ে যাইতে তার নেতিবাচক চিন্তাভাবনা যেন বাস্তবে রূপ নিচ্ছে, যা সে একেবারেই চায় না। ভয়ে ভয়ে মাথা নাড়েতে চোখ জোড়াও কেমন জলজল করছে, চকচক করছে। জাঙ্কুক পরোয়া করে না। তের চূড়ান্ত জবাব তার মস্তিষ্কে, বিবেককে, চিন্তাশক্তিকে, স্বাভাবিক কোমলতা, ভদ্রতাকে রাগ ও হতাশার কুষ্টিকায় জড়িয়ে ধরেছে, যার রং রক্তিম। হঠাৎ কোনো কিছু চিন্তা না করে সে শক্ত রুক্ষভাবে তের মুখ চেপে ধরে। তার বৃদ্ধাঙ্গুল বেদনাদায়কভাবে তের গাল চেপে আছে। নিঃসন্দেহে সেখানে রক্ত জমে নিজের দাগ থেকে যাবে। আমার লাশের উপর দিয়ে হেঁটে তবেই তুই অন্য কাউকে বিয়ে করতে পারবি, এর আগে না। জাঙ্কুক তেকে রুক্ষভাবে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়, অতঃপর বিভ্রান্ত ভয়ার্ত দেহে আঘাতপ্রাপ্ত তেকে একা কক্ষে ফেলে তার প্রস্থান ঘটে। সারা রাত পেরিয়ে ভোর হয়, জাঙ্কুক বাড়ি ফেরেনি। সেই যে তেকে ধমকে থামকে বাড়ি থেকে বেরিয়েছিল, সে এখনো গতকালের সেই পোশাকে আছে সে। গতদিন দুপুরের পর থেকে তার পেটে দুটো দানাও পড়েনি, কারণ সে চায়নি। তবে তার সামনে 20-30-এর মতো সিগারেটের ফিল্টার ঠিকই পড়ে আছে, এবং সবগুলোই নতুন। গাড়িতে হেলান দিয়ে জাঙ্কুক বড় বড় শ্বাস টেনে নেওয়ার চেষ্টা করলো। এক রাতেই মাত্রাতিরিক্ত ধূমপানের ফলে শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটেছে তার। প্রতিবার শ্বাস টানলে নদীর পাড়ের বিশুদ্ধ শীতল অক্সিজেন অনুভব করার পরিবর্তে অনুভব করছে কেবল তামাক পোড়া বিষাক্ত ধোঁয়া। বিষক্রিয়ায় ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে তার। বুকের ডান পাশটায় চিনচিনে ব্যথা হচ্ছে, গলায় যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। নিজের বুকের উপর খানিকক্ষণ হাতালো, ব্যথা নিরাময়ের বৃথা চেষ্টা। এটা কি অতিরিক্ত ধূমপানের কারণে ঘটছে, নাকি তার ভেতরে বয়ে চলা ভয়ঙ্কর বিধ্বংসী ঝড়ের ফলাফল, অথবা দুইয়ের মিশ্রণ? মুহূর্তে কত কিছু ঘটে গিয়েছে, কত পরিবর্তন এসেছে তার জীবনে। সে তো ঘুণাক্ষরেও এই পরিবর্তন প্রত্যাশা করেনি। সবটা যেমন ঠিকঠাক সহজ সরল সাবলীলভাবে চলছিল, তেমন ভাবে চললে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? দীর্ঘশ্বাস ফেলে বৃষ্টি ভেজা দৃষ্টি মেলে জাগক আকাশের দিকে তাকালো। ভোরের আকাশ লালচে আলো ধীরে ধীরে আঁধারকে কাটিয়ে দিচ্ছে, অথচ তার জীবনে সন্ধ্যা পেরিয়ে নেমেছে অন্তহীন এক অশুভ রাত। জাগকের ভেজা চোখে হতাশা, ব্যর্থতা ও হাজারো অভিযোগ। চোখ নামক জলাশয়ের বাঁধ ভেঙে গেছে আজ, তার অঝোর ধারায় অবিরাম ভারী বর্ষণের মতোই ঝরছে নোনা জল।
ভিজিয়ে দিচ্ছে তার দুই চোখের কোণা, দুই গাল, ঠোঁটের কোণা। কম্পিত শ্বাস টেনে যখন সে চোখ বন্ধ করে নিল, তখন তার চোখের সামনে তের মুখটা ভেসে উঠল। কানে বেজে উঠল তার বলা কথাগুলো, চূড়ান্ত জবাবে তার মাথা নাড়ানো। তার ডান হাতটি চলে যায় বুকের বাম পাশে, খামচে ধরেছে সেখানে। যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা অনুভব হচ্ছে এখানটায়। ভোঁতা ছুরিকাঘাতে ছিন্ন ভিন্ন রক্তাক্ত করলেও বোধহয় এতটা যন্ত্রণা হয় না। আচরণ, উদ্দেশ্য একদম বিশুদ্ধ থাকা সত্ত্বেও আমি কেন নই? কি ভুল করেছি যার জন্য এত বড় শাস্তি? আমি কি আমার আল্লাহর জন্য অশোভনীয়, অমঙ্গলজনক? তবে আমার মতো হতভাগা এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই। কথাগুলো নিঃশব্দে মস্তিষ্কে আওড়াতেই তার ভেতর থেকে আরেকটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে ধীরে ধীরে নিজের শরীরকে নিজের কালো গাড়ির বনেটের উপর এলিয়ে দেয়। নিশ্চুপ নির্জন চারপাশ, কেবলমাত্র পাখালির কলধ্বনি, নদীর ঢেউয়ের শব্দ, ঘাসের উপর বয়ে চলা বাতাসের মৃদু শব্দ এবং মুখের উপর পতিত হওয়া ভোরের মিষ্টি রোদ। এসবের মাঝে নিশ্চল জাংকুক যেন দৈনন্দিন জীবনের ছুটি নিয়েছে আজ। কোনো লাইট, ক্যামেরা, চুক্তির কাগজপত্র, স্ক্রিপ্ট, ডায়লগ, কাট, প্যাচ আপ, অ্যাকশন ইত্যাদি কোনো কিছু তার জীবনে আর কোনো মূল্য রাখে না যেন। সাইলেন্ট করা ফোনটা গাড়ির ভেতরে হুডে পড়ে আছে। থেকে থেকে সেকেন্ডে সেকেন্ডে বেজে চলেছে, কোনো কিছুতেই খেয়াল নেই তার, শুধুমাত্র একটি বিষয় ছাড়া। জাঙ্কুক যখন বাড়ি ফিরে তখন দুপুর 12টা 35 মিনিট। বাড়ির মূল দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে এদিক সেদিক না তাকিয়েই উপরতলার দিকে পা বাড়ায় সে। কিন্তু বাদশাদের জিন, হঠাৎ ডেকে ওঠেন তিনি, বেরিয়ে আসেন রান্নাঘর থেকে। জাঙ্কুক, কোথায় গিয়েছিলে তুমি? গত রাত থেকে কোনো খবর নেই। জানিয়ে যেতে হয় জানো না? নিচ থেকে দ্বিতীয় সিঁড়িতে দাঁড়ালেও সে পিছু ফিরে মায়ের দিকে তাকায় না। নিজের এমন বিশৃঙ্খল অবস্থা শুধুমাত্র একজন বাদে অন্য কাউকে দেখাতে ইচ্ছে করছে না তার, এবং সে দেখাবেও না। যদিও সে বিশেষ একজন তার এমন উস্কোখুস্কো অবস্থা দেখে সিদ্ধান্ত পরিবর্তন করবে কিনা সে সম্পর্কে তার ভীষণ সন্দেহ আছে। রাতে হঠাৎ সুগার কল এসেছিল মা, সেখানেই গিয়েছিলাম। পানি খাওয়ার মতো স্বাভাবিক ভঙ্গিতে মিথ্যা বলে আরেকটা সিঁড়িতে পা রাখলো সে। এত রাতে সুগার কল এসেছিল? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। ওর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, এখন সুস্থ আছে, চিন্তা করবেন না। জিন আরো প্রশ্ন করলেও সেদিকে কান না দিয়ে শারীরিক ও মানসিক উভয় দিক থেকে ক্লান্ত দেহটা টেনে একটি একটি করে সিঁড়ি বেয়ে সে এগিয়ে চলে। উপরের একদম সিঁড়ির মাথায় একজোড়া পরিচিত শ্যামবর্ণের পা দেখে সে সেকেন্ড কয়েকের জন্য থামে। পা জোড়ায় চকচক করতে থাকা পদ্মফুলের চিকন নুপুর দেখে হাসার চেষ্টা করে সে। বেশ খুঁটিয়ে খুঁটিয়ে এই নকশা বের করেছিল সে, তার আহ্লাদের জন্য বানিয়েছিল নুপুর জোড়া, যেন যেখানে সেখানে এক দেখাতেই চিনে নিতে পারে তাকে। কিন্তু সেই হাসির সামান্যতম আভাও তার মুখে ফুটে ওঠেনি। জাগক মাথা তুলে তাকালে তার সামনে ভাবুক থেকে দেখতে পায়। কপালে ভাঁজ নিয়ে তাকেই দেখছে, সবসময়ের মতোই, কিন্তু সবসময়ের মতো না। সে খেয়াল করলো আজ তার রাগান্বিত না, বরং তার অভিব্যক্তিতে ফুটে উঠেছে ভিন্ন কিছু, বিষণ্ণতা, অনতা, জানে না জাঙ্কুক। কিন্তু সাময়িকভাবে বিশ্রাম নেওয়া অভ্যন্তরীণ বিধ্বংসী অনুভূতি আবারও মাথা চাড়া দিয়ে উঠে তার। উল্টোপাল্টা কিছু করে বসবে সেই ভয় থেকে দ্রুত থেকে পাশ কাটিয়ে নিজের কক্ষে চলে যায় সে। ভেতর থেকে দরজা লাগিয়ে দেয় সে, বিছানায় গা এলিয়ে এক হাত রাখে কপালে। সাদা সিলিংয়ে নিবদ্ধ দৃষ্টি আবারও ভিজে উঠেছে তার। ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলছে সে, তবুও বুকের ভেতরটা বিন্দুমাত্র হালকা হচ্ছে না। এক অদ্ভুত শূন্যতা জন্ম নিচ্ছে সেখানে। নাম তার তে। এবং তে, সে তখনও একই চাহনি নিয়ে জাঙ্কুকের বদ্ধ দরজার দিকে তাকিয়ে থাকে। এই বন্ধ দরজা কি তাদের স্বাভাবিক সম্পর্কের মাঝের দেয়াল? আর কখনো কি সেই আগের টম অ্যান্ড জেরি ধরনের ভাই বোন নামক স্বাভাবিক সম্পর্কে ফিরতে পারবে না তারা? জাঙ্কুক ভাই যে কখনো আমাকে মন থেকে বোন হিসেবে মেনে নেয়নি, তিনি কেবল তার বোনের মতন করে আমাকে গড়েছিলেন। ওখানে দাঁড়িয়ে আছিস কেন তে? জিনের প্রশ্নে চমকে বাস্তবে ফিরেতে নিচের দিকে ফিরে তাকিয়ে বলে, কিছু না চাচি, রান্নাঘরেই আসছিলাম। প্রয়োজন নেই এই গরমে রান্নাঘরে আসার, এক কাজ কর, জগগুলোতে পানি ভরে রাখ। সম্মতিসূচক মাথা নাড়িতে ছোট পা জোড়া ফেলে এগিয়ে যায় ডাইনিং টেবিলের দিকে। রাত 11টা 43 মিনিট। বসার কক্ষের সোফাতে বসেতে কমলা খেতে খেতে মোবাইলে কিছু দেখছিল। রাত হওয়ায় বাড়িতে নীরবতা বিরাজ করছে। বড়রা ইতিমধ্যে নিজেদের কক্ষে খুব সম্ভবত ঘুমিয়ে পড়েছে। নীরবতা ভাঙে দরজা খোলার শব্দে। কান খাড়া হয়ে যায় তীর। সতর্কতার সহিত সামনের দিকে তাকায় সে। জাঙ্কুক নামছে, দৃষ্টি তার দিকে স্থির। হঠাৎ তীর ভেতরটা কেমন ধক করে ওঠে। এমনটা আগে কখনো হয়নি। এবং এর কারণ জাঙ্কুকের চাহনি, বিশৃঙ্খল অবস্থায় লালচে চোখের ভয়ঙ্কর এক চাহনি। তীর নিকট কেন যেন তা অশোভনীয় মনে হলো। পিঠ সোজা করে বসলো সে। জাঙ্কুকের থেকে চোখ সরাচ্ছে না সে, এবং না জাঙ্কুক অন্যত্র তাকাচ্ছে। কিন্তু সে তীরের দিকে এগোলো না, মোড় নিল রান্নাঘরের দিকে।
এরপর হলদেটে এক আলো থেকে বোঝা গেল সে ফ্রিজ খুলে কিছু করছে। নিজের অবস্থানে স্থির থেকে তে স্বাভাবিক সুরে জিজ্ঞাসা করে, ভাই কিছু লাগবে? ক্ষুধা লাগলে বলো, আমি খাবার গরম। হঠাৎ বেশ শব্দ করে ফ্রিজ লাগানোর কারণে বাক্য অসম্পূর্ণ রেখেই আটকে ওঠেতে। ঠান্ডা পানির বোতল হাতে জাঙ্কুক একই চাহনিতে ফিরে তাকায় তার দিকে। ফ্রিজেই হেলান দিয়ে ছোট এক ঢোক পানি পান করে সে। এরপর শিকারীর গতিতে এগিয়ে আসে তের দিকে। এমন ভয় দেখাচ্ছে কেন আমায়, ভাবে তে, কিন্তু স্বাভাবিক থাকার যথাসম্ভব চেষ্টা করে। জাঙ্কুক হঠাৎ রুক্ষ ও শক্তভাবে তের হাত চেপে ধরে এবং তাকে উঠে দাঁড় করানোর চেষ্টায় উপরের দিকে টান দেয়। ওঠ, তোর রুমে যাবি এখন। ভাই, একবার বেশি কথা বলতে নিষেধ করেছিলাম না? জাঙ্কুকের ধমকে আড়ালে পড়ে যায় তের অবক্ত জবাব। নীরব বসার কক্ষে জাঙ্কুকের উচ্চ বিরক্ত সুর প্রতিধ্বনি হয় কয়েকবার। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকে সে। যা নিজের রুমে জানলা দি, নিত্যদিনের জন্য যা যা প্রয়োজন জলদি একটা ব্যাগে গুছিয়ে নে। জাঙ্কুকের সুর কিছুটা কোমল শোনালেও দ্বিগুণ ভয় পেয়ে গেল তে। ব্যাগ গোছানোর কথা কেন বলছে? পাগল টাগল হয়ে গেল নাকি? কি কি ব্যাগ গোছাবো কেন? আমরা এখন বাড়ি ছেড়ে চলে যাব। বিস্ময় ও ভয়ে তের চোখ জোড়া বড় বড় হয়ে আসে। হাত মোচড়াতে থাকে নিজেকে মুক্ত করার আশায়, কিন্তু জাঙ্কুকের মতো শক্ত পুরুষের হাতের মুঠোয় সে কেবল নিজেকেই ব্যথা দিচ্ছে যেন। তুমি এসব কি বলছো জাঙ্কুক ভাই? কি হয়েছে তোমার? আর একবার আমাকে ভাই বললে জানে মেরে ফেলবো তোকে। আমাকে বালের ভাই না ভেবে একবার, শুধুমাত্র একবার আমার কথা শোন, আমাকে বোঝার চেষ্টা কর। চেপে ধরা হাত টেনে তাকে একদম নিজের কাছে নিয়ে আসে জাঙ্কুক। নিচু ঘাতক ও কর্কশ সুরে বলে, আমি তোকে এই বিয়ে করতে দেব না, বুঝেছিস? ভয়ের মাঝেও হঠাৎ রেগে উঠেছে। হাতের ব্যথা উপেক্ষা করে নিজেকে মুক্ত করার চেষ্টা চালিয়ে যায় সে। ভেজা চোখে জাঙ্কুকের চোখের পানে তাকিয়ে রুক্ষ সুরে প্রশ্ন করে, আমি কাকে বিয়ে করব না করব সেই সিদ্ধান্ত নেওয়ার তুমি কে? অশোভনীয় হাসিতে ঠোঁটের কোণা বাঁকা হয় জাঙ্কুকের। মুক্ত হাতে বেশ কোমলভাবে তের গালে হাত বোলায়। কারণ আমি জানি আমি এর আগে কখনো তোকে এমন ইঙ্গিত দেইনি, কিন্তু আমি তোকে উন্মাদের মতো ভালোবাসি আল্লাদি, আর এটাই চরম সত্যি। জাঙ্কুকের হাতটা তার গাল থেকে হঠাৎ চুলে চলে যায়। শক্ত মুঠোয় চুল টেনে ধরে তাকে নিজের চোখে তাকাতে বাধ্য করে জাঙ্কুক। লক্ষ্মী মেয়ের মতো নিজের ব্যাগ গুছিয়ে নেও। ব্যবস্থা সব করে ফেলেছি। আমরা আজ রাতেই বিয়ে করব। এরপর কিছুদিন বাইরে মজমস্তি করে বাড়ি ফিরে এলে এমনিতেই পরিবার মেনে নেবে। না মানলেও সমস্যা নেই, যথেষ্ট আছে আমার। তোকে রানী বানিয়ে রাখবো। শেষোক্ত কথাগুলো শুনে ঘৃণায় দের শরীর গলিয়ে আসে। সমস্ত শক্তি একত্রিত করে জাঙ্কুককে নিজের থেকে দূরে ধাক্কা দিয়ে খানিকটা উঁচু গলায় চেঁচিয়ে ওঠে, পাগল হয়ে গেছো তুমি, বড্ড পাগল। সে উপরতলার দিকে ফিরে তাকায়। তার এই পাগলামির সাক্ষী করতে মুখ খুলে পরিবারের বড়দের ডাকবে। ঠিক তখনই জাঙ্কুক অতিরিক্ত উঁচু গলায় চেঁচিয়ে ওঠে, চুপ! আটকে উঠেতে জাঙ্কুকের পানে তাকালে সে তর্জনী দ্বারা নিজের ঠোঁট চেপে ধরে পুনরাবৃত্তি করে, একদম চুপ! চিল্লাচিল্লি করলে খবর খারাপ হবে। তার বড় বড় চোখ জোড়ায় বন্যতা, হতাশার হাহাকার এবং অত্যাধিক উন্মাদনা, ভালোবাসার উন্মাদনা। চুপচাপ ব্যাগ গোছাবি এবং আমার সাথে যাবি। যদি এখন আমাকে বিয়ে না করিস, কসম খোদার আমি উল্টোপাল্টা কিছু করে ফেলবো, যার জন্য তুই সারা জীবন আমাকে ঘৃণা করবি। কিন্তু আমি মোটেও অনুতপ্ত হব না তোর ঘৃণা নিয়ে, কিন্তু তোকে একান্তভাবে শুধুমাত্র আমার করে আমি সারাটা জীবন অনায়াসে কাটিয়ে দিতে পারবো আল্লাদি। শরীর বেয়ে এক ভয়ের স্রোত বয়ে যায়। এই জাঙ্কুক মোটেও তার সেই বড় ভাই না, যাকে সে ছোট থেকে জানতো। তার সেই ভাই কোথাও হারিয়ে গিয়েছে, কিন্তু জাঙ্কুকের আকস্মাত চিৎকার তের একটা উপকার করেছে। জাঙ্কুক নিজের অজান্তেই বাড়ির বড়দের জাগিয়ে দিয়েছে। মুহূর্তে একাধিক পদধ্বনি শোনা যায়, বাতিগুলো জ্বলে ওঠে। তাদের উভয়ের পিতামাতা হন্তদন্ত হয়ে নেমে আসে। নিজ কন্যার আতঙ্কিত অবস্থা দেখে সুবিন ও তার স্ত্রী ইয়ুনজুন দ্রুত তার দিকে এগোয়। মমতার আলিঙ্গনে জড়িয়ে ইয়ুনজুন জিজ্ঞাসা করেন, কি হয়েছে মা? জাঙ্কুক তোর উপর চেঁচাচ্ছে কেন? এক পাশে বাবা ও আরেক পাশে মাকে পেয়ে অবশেষে তে ফুঁপিয়ে কেঁদে ওঠে। মা, মা শোনো না, ভাই কি সব বলছে? ও ও পাগল হয়ে গিয়েছে, উন্মাদ হয়ে গিয়েছে, আমার ওকে ভয় লাগছে। তের জড়ানো জবাব শুনে নামজনের চোখ মুখ শক্ত হয়ে ওঠে। উপস্থিত সকলে বুঝতে পারে জাঙ্কুক খুব বাজে কিছু বলেছে, নয়তো তে তাকে এতটা ভয় পাওয়ার কথা না। এখানে কি হচ্ছে জাঙ্কুক? তিনি উত্তর দাবি করেন, কিন্তু জাঙ্কুকের মাঝের উন্মাদনা বন্যতা কমে না। আমি আজকে এই মুহূর্তে থেকে বিয়ে করব। তোমরা সম্মতি দাও আর না দাও, ও রাজি থাকুক বা না থাকুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কোনোভাবেই আমি ওকে অন্য কারো হতে দিব না। বাবা মায়ের উপস্থিতিতে সে তের হাত ধরে তাকে নিজের কাছে টেনে আনার চেষ্টা করে, কিন্তু তার বিপক্ষে পরিবারের সকলেই। জাঙ্কুক, বাবা পাগলামি করে না, ওর হাত ছেড়ে দে, ব্যথা পাচ্ছে মেয়েটা, তোকে ভয় পাচ্ছে। ও ভয় পাচ্ছে কি না তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি সেরা ভাই হওয়ার নাটক করতে করতে ক্লান্ত, ওর প্রতি আমার অনুভূতি লুকিয়ে রেখে ক্লান্ত। আমি ওকে ভালোবাসি। আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না। তে শুধুমাত্র আমার, একান্তভাবে আমার।
জাঙ্কুক সুবিন ও ইয়ঞ্জনের দিকে অনুনয়ের দৃষ্টিতে ফিরে তাকায়। প্লিজ চাচা, প্লিজ চাচি, একটু বোঝার চেষ্টা করুন। অন্য কাউকে বিয়ে করবে এই ভাবনায় আমাকে গলা টিপে হত্যা করতে চাইছে। আমি পাগল হয়ে যাব, উল্টাপাল্টা কিছু করে ফেলবো ওকে না পেলে। দয়া করে আমাকে থেকে দিয়ে দেন না, আমি আর কিচ্ছু চাই না। তার এমন পাগলামি ভেজা চোখের অশ্রুধারায় পরিবারের বড়রা বাকরুদ্ধ হয়ে পড়ে। এ কোন জাঙ্কুককে দেখছে তারা? এ তো তাদের শান্তশিষ্ট জাঙ্কুক নয়, জনপ্রিয় অভিনেতা জিয়ন জাঙ্কুক সে নয়। জিয়ন জাঙ্কুক কখনো কোনো কিছুর জন্য অনুনয় করেনি, এক প্রকার ভিক্ষা চায়নি। কিন্তু আজ সে নিজের অহংকার ভুলেছে, শুধুমাত্র তাকে নিজের করে পাওয়ার জন্য ভয়ঙ্কর প্রয়োজন তাকে আধারে ডুবিয়ে দিয়েছে। দিন দুনিয়া সব ভুলেছে সে, তে ব্যতীত সব ভুলেছে। কিন্তু তের মন গড়ল না। খানিকক্ষণ আগে যেই ভয় ও ঘৃণার জন্ম জাঙ্কুক তার মাঝে দিয়েছে তা তাকে গ্রাস করেছে। সে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে তার জাঙ্কুক ভাইকে এই দানব হত্যা করেছে। কিন্তু আমি তোমাকে কখনো বিয়ে করব না, আমি তোমাকে কখনো ভাই ব্যতীত অন্য কিছু ভাবিনি আর কখনো ভাববো না। চুপ, একদম নাটক করবি না। তুই আমার জন্য কিচ্ছু অনুভব করিস না। আমি কোনো নাটক করছি না, আমি সত্যিই তোমার জন্য কিচ্ছুটি অনুভব করি না। হাত ছাড়ো আমার। হায় খোদা, এ কোন মুসিবতে পড়লাম। নামজন ক্ষিপ্ত হয়ে ওঠেন জাঙ্কুকের প্রতি, পরিস্থিতির প্রতি, কিন্তু রাগের বশে কোনো কিছু করার আগে তার স্ত্রী জিন বাদ সাধেন। স্বামীর বাহুতে আলতোভাবে হাত রেখে ভিন্নভাবে জাঙ্কুকে বোঝানোর চেষ্টায় বলেন, লক্ষ্মী বাবা আমার পাগলামি করে না। তে কি বলছে শুনছো না? তুমি কিভাবে কাউকে ভালোবাসতে জোর করবে বলো? এটা তো জোরাজোরির বিষয় না, মাথা ঠান্ডা করো। চলো আমরা বসে কোনো সমাধান বের করি। ও কি বলছে না বলছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। সম্পূর্ণ বিবেকহীন হয়ে পড়েছে জাঙ্কুক, নিজের স্বাভাবিক সত্তায় নেই সে। উন্মাদ বন্য পশুর মতো হুঙ্কার ছাড়ছে সে। পরিবারের বড়রা এই পরিস্থিতি কিভাবে সামলাবে বুঝতে পারছে না। জাঙ্কুক তেকে বিয়ে করেই ছাড়বে, কিন্তু তে বিয়েতে রাজি নয়। এদিকে নামজুনও রেগে আছে, এবার যা করার সুবিনকেই করতে হবে। হিয়ঞ্জুন, যাও তেকে উপরে নিয়ে বোঝাও জাঙ্কুক যখন চাইছে তখন তের বিয়ে জাঙ্কুকের সাথেই হবে। পাগল হয়ে গেছিস তুই? কি বলছিস এসব? তের অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে, মান সম্মান খোয়াতে চাস নাকি? তে যদি আমার না হয় তাহলে আমি উল্টোপাল্টা কিছু করে ফেলবো, তখন তোমাদের মান সম্মান বাড়বে তো? ভাইয়া আর কথা বলো না, চলো বসে সমাধান করি। এই তোমরা তেকে উপরে নিয়ে গিয়ে বোঝাও জাঙ্কুক আয় আমার সাথে, মাথা গরম করিস না। সুবিনের ইশারায় ইয়ঞ্জন আর জিন তেকে নিয়ে উপরে চলে যায়। তে ফুপাচ্ছে, সে জাঙ্কুককে কিছুতেই বিয়ে করবে না। এদিকে সুবিন এবার নামজুন আর জাঙ্কুককে সোফায় বসিয়ে নিজে মাঝখানে বসলো। জাঙ্কুক, তুই শান্ত হ। ভাইয়া তুমিও বসো। দেখো, ছেলেবেলায় বাবা যখন জাঙ্কুক আর তের বিয়ে ঠিক করেছিলেন তখন আমরা সবাই খুশি ছিলাম। কিন্তু বড় হওয়ার পর জাঙ্কুকের তের প্রতি বড় ভাইয়ের মতো ব্যবহার দেখে আমরা ভেবেছিলাম ওই প্রসঙ্গ আর না তোলাই ভালো। কিন্তু এখন যেহেতু জাঙ্কুক নিজেই চাইছে বিয়ে করতে, আমাদের নতুন করে ভাবা উচিত। শুধু ওর চাওয়ায় কি সব হবে? তে রাজি না। ও ছোটবেলা থেকে জাঙ্কুকে বড় ভাইয়ের চোখে দেখে এসেছে। হুট করে এখন ওকে স্বামী হিসেবে মেনে নেওয়া ওর পক্ষে অসম্ভব, এটাই স্বাভাবিক। এতদিন ভাইয়ের চোখে দেখেছে, এখন থেকে স্বামীর চোখে দেখবে। দৃষ্টিভঙ্গি বদলাতে সময় লাগে না। আমি অত শত বুঝি না। হয় তোমরা সম্মানের সাথে বিয়ের ব্যবস্থা করো, নয়তো আমি আমার নিজের মতো করে স্টেপ নেব। জাঙ্কুকের গলার স্বরে এক ভয়াবহ শীতলতা নেমে এলো। সে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে সরাসরি হুমকি দিল, আমি যদি উল্টোপাল্টা কিছু করে ফেলি তখন কি তোমাদের মান সম্মান খুব বাড়বে? তে যদি আমার না হয় তবে অন্য কারো হবে না। আর আমার নেওয়া পদক্ষেপ তোমাদের কারোর জন্য সুখকর হবে না। ড্রয়িং রুমের সেই ভারী নীরবতা ভাঙলো জাঙ্কুকের শেষ কথাটিতে। নামজুন স্তব্ধ হয়ে বসে আছেন। তিনি জাঙ্কুককে চেনেন, জাঙ্কুক যা বলে তা করার ক্ষমতা রাখে। ওর চোখের সেই জেদ বলে দিচ্ছে সামান্য অমিল হলেই ও এমন কিছু ঘটাবে যা পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। সুবিন দীর্ঘশ্বাস ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো। সে নামজনের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, ভাইয়া, জাঙ্কুকের জেদের সামনে এখন তর্ক করা মানেই বিপদ ডেকে আনা। বোগামের সাথে তেল যে বিয়ের কথা হয়েছিল সেটা ক্যান্সেল করতে হবে, এছাড়া আর কোনো পথ নেই। এদিকে বন্ধ ঘরের ভেতর তের পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ইয়ঞ্জন আর জিন অবিরাম তাকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তের কানে কোনো কথাই ঢুকছে না। আমি জাঙ্কুক ভাইকে বিয়ে করব না, এই সহজ কথাটা তোমরা কেন বুঝতে পারছো না? সে আমার বড় ভাই, তার প্রতি আমার অন্য কোনো অনুভূতি নেই। দেখ মা, জেদ করিস না। তোর বাবা আর চাচা যদি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে তোকে জাঙ্কুককেই বিয়ে করতে হবে, তবে সেটাই হবে চূড়ান্ত। ছোটবেলায় তোর দাদা তোদের বিয়ে ঠিক করে রেখেছিলেন, মাঝখানে জাঙ্কুকের আচরণের জন্য আমরা পিছিয়ে গিয়েছিলাম। কিন্তু এখন ও নিজে তোকে চাইছে, তুই প্লিজ রাজি হয়ে যা। কিন্তু ইয়ঞ্জুন, তে যদি মন থেকে মেনে না নেয় তবে জোর করা কি ঠিক হবে? ও জাঙ্কুককে সব সময় শ্রদ্ধা করেছে, বড় ভাইয়ের চোখে দেখেছে।
হুট করে ওকে স্বামী হিসেবে দেখা কি অতই সহজ? এটাই তো আমি বলতে চাচ্ছি বড় মা। আমি জাঙ্কুক ভাইকে কেবল ভাই হিসেবেই চিনি। তাকে নিয়ে অন্য কিছুর কথা আমি কল্পনাও করতে পারি না। প্লিজ তোমরা একটু বোঝো। জানি না বাপু, তোরা যা ইচ্ছে কর, তবে মনে রাখিস তোর বাবা আর চাচার সিদ্ধান্তের উপর কথা বলার সাহস আমাদের কারোরই নেই। যদি তারা জাঙ্কুককেই বেছে নেয় তবে তোকে সেই ভাগ্যই মেনে নিতে হবে। আজ তেগুকের বিয়ে, যে দিনটি প্রতিটি মানুষের জীবনে রঙিন স্বপ্ন হয়ে আসে, তের কাছে তা হয়ে দাঁড়িয়েছে এক দুঃস্বপ্নের মতো। জাঙ্কুকের জেদের কাছে পরিবারের সবাই হার মেনেছে। নামজন থেকে শুরু করে সুবিন, কেউই জাঙ্কুকের সেই উন্মত্ত জেদকে দমাতে পারেনি। ফলে তের মনের ইচ্ছাকে বিসর্জন দিয়ে আজ তাকে বসতে হয়েছে বিয়ের আসরে। বিয়ের আসরে যখন কাজী সাহেব কবুল পড়ার জন্য তাকে অনুরোধ করলো, তখন পুরো আসরে ভিনপত নীরবতা নেমে এলো। একটি শব্দ উচ্চারণ করতে তে সময় নিয়েছে পাক্কা 10 মিনিট। তার চোখের কোণে জমে থাকা জল আর কম্পিত ঠোঁটই বলে দিচ্ছে সে কতটা অনিচ্ছুক। কিন্তু পারিবারিক আভিজাত্য আর জাঙ্কুকের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়নি। শেষ পর্যন্ত অস্ফুট স্বরে কবুল বলে সে এক অদৃশ্য খাঁচায় বন্দী হলো। তেকে জাঙ্কুকের সেই বিশাল রুমে বসিয়ে দিয়ে গেছে তার কাজিনরা। পুরো ঘরটি তাজা লাল গোলাপের পাপড়ি দিয়ে সাজানো। ঘরময় দামি সুগন্ধি আর ফুলের তীব্র ঘ্রাণ। যে কেউ এই পরিবেশে মুগ্ধ হতো, কিন্তু তের মনে হচ্ছে এই সুগন্ধ তাকে শ্বাসরোধ করে মারবে। সে খাটের এক কোণে জড়সড় হয়ে বসে আছে, তার পরনে ভারী বিয়ের পোশাক, যা এখন তার কাছে লোহার শিকলের মতো মনে হচ্ছে। আয়নার সামনে নিজের প্রতিচ্ছবি দেখে তের নিজেরই অচেনা লাগছে। কিভাবে সম্ভব? যাকে সারা জীবন বড় ভাই হিসেবে শ্রদ্ধা করলাম, যাকে বিপদে আপদে ভরসা করলাম, আজ থেকে তাকেই স্বামী হিসেবে মেনে নিতে হবে। তার স্পর্শ, তার অধিকার বোধ, এসব আমি কিভাবে মেনে নেব? তার মনের ভেতর এক তুমুল যুদ্ধ চলছে। জাঙ্কুক ভাইকে সে কোনোদিন অন্য চোখে দেখেনি। এখন হুট করে তার অধিকার, তার স্পর্শ সবকিছু কিভাবে সহ্য করবে সে? দরজা খোলার শব্দে তের বুকটা ধক করে উঠল। সে জানে জাঙ্কুক আজ পৃথিবীর সব থেকে সুখী মানুষ। তার দীর্ঘদিনের জেদ আর সুপ্ত বাসনা আজ পূর্ণ হয়েছে। সে যাকে চেয়েছিল, তার আহ্লাদি, তাকে নিজের করে পেয়েছে। জাঙ্কুকের ঠোঁটে আজ বিজয়ের হাসি, কিন্তু তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জোর করে শরীর পাওয়া যায়, কিন্তু মন? জাঙ্কুক কি কোনোদিন বুঝতে পারবে তের এই নিঃশব্দ হাহাকার? জাঙ্কুক দরজার কাছে এসে থমকে দাঁড়ালো। সামনেই খাটের মাঝখানে জড়সড় হয়ে বসে আছে তার আজন্ম লালিত স্বপ্ন, তার আহ্লাদি। লাল বেনারসি আর সোনার গহনায় মোড়ানো শ্যামবর্ণের এই মায়াবতী মেয়েটি আজ থেকে শুধু তার। এই চিন্তাটাই জাঙ্কুকের শিরায় শিরায় এক অদ্ভুত উন্মাদনা বইয়ে দিল। জাঙ্কুক ধীর পায়ে এগোতে লাগলো। প্রতিটি কদমে তের হৃৎস্পন্দন যেন দ্বিগুণ বেড়ে আছড়ে পড়ছে পাঁজরে। ভয়ে আর সংকোচেতে বিছানা চাদরটা শক্ত করে খামচে ধরলো, যেন ওটাই তার একমাত্র খড়কুটো। জাঙ্কুক ঠিক তের সামনে এসে বসলো। বিছানাটা ওর ভারে সামান্য দেবে যেতেই তে আরো সিটিয়ে গেল। আহ্লাদি। জাঙ্কুক অত্যন্ত আলতো হাতে তের মাথার ওড়নাটা সরিয়ে দিল। মুহূর্তেই উন্মুক্ত হলো এক বিষণ্ণ অথচ স্বর্গীয় সৌন্দর্য। তের ফর্সা কপালে বিন্দু বিন্দু ঘাম আর গাল বেয়ে গড়িয়ে পড়া শ্রবণধারা। অন্য সময় তের চোখে জল দেখলে জাঙ্কুক অস্থির হয়ে যেত, সারা দুনিয়া মাথায় তুলত। কিন্তু আজ সে স্থির। আজ এই চোখের জল তার কাছে পরাজয়ের নয়, বরং এক নতুন অধিকারের গল্প বলছে। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার প্রিয় মুখশ্রীর দিকে। এদিকে তাকাও। জাঙ্কুকের হুকুম মেশানো নরম ডাকেতে বাধ্য হয়ে চোখ তুলল। সরাসরি জাঙ্কুকের চোখের অতলে গিয়ে পড়ল তার দৃষ্টি। তে অবাক হয়ে দেখল জাঙ্কুকের চোখে কোনো নিষ্ঠুরতা নেই, নেই কোনো বিজয়ের তম্ব। সেখানে কেবল টলমল করেছে অগাধ অতল ভালোবাসা আর এক ধরনের হাহাকার মেশানো প্রাপ্তি। জাঙ্কুকের চোখের সেই তীব্র চাহনি থেকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। সে স্পষ্ট দেখতে পাচ্ছিল এই মানুষটা তাকে কতটা পাগলের মতো ভালোবাসে। কিন্তু মৌনের গহীনে সেই একই কাঁটা বিঁধে রইল। সে কি পারবে? এই ভালোবাসাকে আমি সইতে পারবো? জাঙ্কুক ভাইকে আমি স্বামী হিসেবে কিভাবে গ্রহণ করব? আমার মন তো এখনো তাকে ভাই বলেই ডাকছে। জাঙ্কুক তের চিবুকটা আলতো করে স্পর্শ করলো। আঙুলের সেই উষ্ণ ছোঁয়াতে সারা শরীর শিউরে উঠল। রাগ করেছ আহ্লাদি? জাঙ্কুকের এই অসম্ভব মায়াবী আর আর্দ্র কণ্ঠস্বর তের বুকের ভেতরটা মুচড়ে দিল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। কোনো উত্তর না দিয়ে তে ফুঁপিয়ে কেঁদে উঠল।
তের আজব এক উপলব্ধি হলো, জাঙ্কুকের ব্যবহারটা আমূল বদলে গেছে। যে মানুষটা সবসময় তুই বলে ডাকতো, সে আজ তুমি সম্বোধনে এক অদ্ভুত সম্মান আর গভীরতা মিশিয়ে দিয়েছে। তে ভাবছে জাঙ্কুক যদি তুই থেকে তুমিতে আসতে পারে, তবে সে কি পারবে ভাই থেকে স্বামীর আসনে তাকে বসাতে? হয়তো তার সময় লাগবে নিজের এই অবাধ্য মনকে শান্ত করার জন্য। তিলে তিলে গড়া ছোটবেলার সেই সংস্কারগুলো ভাঙার জন্য অনেকটা সময় প্রয়োজন। জাঙ্কুক অত্যন্ত আলতো করে তেকে জড়িয়ে ধরলো। তার বলিষ্ঠ হাতের স্পর্শে তের কান্না যেন আরো বাঁধ ভাঙলো। তের মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিতে দিতে জাঙ্কুক বলল, চিন্তা করো না আল্লাদি, আমি তোমার উপর কোনো কিছু জোর করে চাপিয়ে দেব না। তুমি সময় নাও, যেদিন তোমার মনে হবে তুমি আমার জন্য কিছু অনুভব করছো, সেদিন তুমি স্বেচ্ছায় আমায় চাইবে, সেদিনই আমি তোমার কাছে যাব, তার আগে নয়। জাঙ্কুকের এই আশ্বাসে তের ভেতরে জমে থাকা ভয়টা একটু হলেও কাটলো। সে অন্ধকার সুড়ঙ্গের শেষে সামান্য আলোর রেখা দেখতে পেল। মনে মনে ভাবলো, জাঙ্কুক ভাই হিসেবে যেমন আগলে রাখতো, হয়তো স্বামী হিসেবেও সে সেরা হওয়ার যোগ্য। অন্তত তার ব্যবহার আজ সেই সাক্ষীই দিচ্ছে। জাঙ্কুক আলতো করে তের মুখটা বুক থেকে তুলে দুই হাতে তালুতে নিল। তের স্ফটিকের মতো স্বচ্ছ চোখের জল মুছে দিয়ে তার কপালে এক দীর্ঘ ভালোবাসার চিহ্ন এঁকে দিল। আমি তোমাকে বুঝি আল্লাদি, হয়তো তোমার নিজের থেকেও বেশি বুঝি। আমি কেবল তোমাকে চেয়েছি, খুব করে নিজের করতে চেয়েছি, আর আমি সফলও হয়েছি। আমার কেবল তোমাকেই পাশে চাই, আর কিছু না। আমি প্রমিস করছি, আমি কোনো কিছুতে তোমাকে জোর করব না। জাঙ্কুকের এই মুগ্ধতা মেশানো কথাগুলোতে তের কান্নার বেগ আরো বাড়লো। তবে এবারের কান্নাটা যন্ত্রণার নয়, বরং এক অজানা স্বস্তির। জাঙ্কুকের প্রতি যে ভয়টা তার ভেতরে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল, তা যেন ধীরে ধীরে আলগা হতে শুরু করলো। তে মুখ তুলে কান্না ভেজা কণ্ঠে বলল, তুমি কেন এমন করলে জাঙ্কুক ভাই? ভাই শব্দটা কানে যেতেই জাঙ্কুকের চাহনি মুহূর্তেই বদলে গেল। চোখের সেই মায়া সরে গিয়ে সেখানে ফুটে উঠল স্বামিত্বের এক কঠোর অধিকার বোধ। একদম চুপ, আমাকে আর কোনোদিন ভাই বলে ডাকবে না। আমি তোমার সাথে ভালো ব্যবহার করছি মানে এই নয় যে আমি আমার অধিকার থেকে পিছিয়ে গেছি। আজ হোক বা কাল আমি ঠিকই তোমাকে আমার করে নেব। জোর করে বিয়ে করেছি বলেই তোমাকে মানিয়ে নেওয়ার সময় দিচ্ছি। আর একটা কথা মনে রেখো, আমি জিয়ন জাঙ্কুক নিজের কথার অবাধ্য হওয়া মোটেও পছন্দ করি না। তাই খেয়াল রেখো, খুব বড় কোনো কারণ ছাড়া যেন আমার কথার অবাধ্য না হও। আমি তোমার স্বামী, এই সত্যিটা যত দ্রুত সম্ভব মাথায় ঢুকিয়ে নাও। জাঙ্কুকের এই হঠাৎ কঠিন্য থেকে বুঝিয়ে দিল যে সে যেমন ভালোবাসতে জানে, ঠিক তেমনি নিজের অধিকার আদায় করতেও জানে। শাড়ি পাল্টে এসে শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে, শরীরের ওপর দিয়ে অনেক ধকল গেছে, বিশ্রাম নেওয়া প্রয়োজন। বলেই জাঙ্কুক নিজের শেরওয়ানির বোতাম খুলতে খুলতে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল। তে আর কোনো তর্কে গেল না। এই মুহূর্তে জাঙ্কুকের থেকে দূরত্ব বজায় রাখাই তার কাছে শ্রেয় মনে হলো। সে আলমারি থেকে একটি গাঢ় নীল রঙের শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। বেশ কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে যখন তে বের হলো, তখন তাকে দেখাচ্ছিল এক টুকরো সিক্ত অপ্সরার মতো। নীল শাড়িতে তার শ্যামবর্ণের ত্বক যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। ভেজা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে আছে, যেখান থেকে চুইয়ে পড়ছে জলের কণা। জাঙ্কুক খাটে হেলান দিয়ে বসেছিল। তের এই স্নিগ্ধ রূপ দেখে সে পলকহীন হয়ে তাকিয়ে রইল। জাঙ্কুক জানে না এই মেয়েটির মধ্যে কি এমন জাদু আছে। সে যখন থেকে বুঝতে শিখেছে, তখন থেকেই তেকে সে অন্য নজরে দেখে এসেছে। মনে মনে কতবার যে তের সাথে সংসার সাজিয়েছে তার কোনো হিসেব নেই। আজ থেকে সেই কল্পনাগুলো বাস্তবে রূপ নিতে যাচ্ছে। দাঁড়িয়ে থেকো না, আমার পাশে এসে শুয়ে পড়ো। এটা কোনো সিনেমা নয় যে একজন বিছানায় আর অন্যজন সোফায় বা ফ্লোরে ঘুমাবো। আমি আসলে মানে রাত হয়েছে অনেক আহ্লাদি, এখন আর কোনো অজুহাত শুনতে চাচ্ছি না। যা বলার সকালে বলবে, এখন ঘুমাও। জাঙ্কুক ইচ্ছাকৃতভাবেই একটু রুক্ষভাবে কথা বলল, কারণ ভেজা চুলেতে এই মায়াবী রূপ দেখে তার নিজের উপর নিয়ন্ত্রণ হারানোর উপক্রম হচ্ছে। যেহেতু সে প্রতিশ্রুতি দিয়েছে যে জোর করবে না, তাই নিজেকে সামলে রাখতেই এই কঠোরতার অভিনয়। তে ছোট ছোট পায়ে এসে বিছানার এক কোণে জড়সড় হয়ে শুয়ে পড়ল। জাঙ্কুকের সাথে একই বিছানায় শোয়াটা তার কাছে চরম অস্বস্তিকর। একদিকে লজ্জা, অন্যদিকে দীর্ঘদিনের সে ভাইটাকের সংস্কার, সব মিলিয়ে সে পাথর হয়ে আছে। দুজনের মাঝের এই যোজন যোজন দূরত্ব জাঙ্কুকের সহ্য হলো না। সে এক ঝটকায় তের কোমর ধরে নিজের দিকে টেনে আনলো। তে কিছু বুঝে ওঠার আগেই দেখলো সে জাঙ্কুকের বলিষ্ঠ বুকের সাথে লেপ্টে আছে। জাঙ্কুক পেছন থেকে তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমার অধিকার আমি এভাবেই আস্তে আস্তে বুঝে নেব। এখন চুপচাপ ঘুমাও আল্লাদি। তে কিছু বলতে গিয়েও কথা হারিয়ে ফেললো। জাঙ্কুকের উষ্ণ নিঃশ্বাস তার কাঁধের খোলা অংশে এসে আছড়ে পড়ছে। এক অজানা শিহরণেতে বারবার কেঁপে উঠছে। বিছানার চাদরটা সে শক্ত করে চেপে ধরলো। এই স্পর্শ, এই অধিকার বোধ তের কাছে একেবারে নতুন।
এক অস্থিরতা আর ভালো লাগার অদ্ভুত সংমিশ্রণে তের বাসরাত কাটল জাঙ্কুকের বাহুবন্দী হয়ে। পরের দিন সকালে পুরো বাড়িটা এক উৎসবের আমেজে ভাসছে। তে ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো, দেখলো ড্রয়িং রুমে পরিবারের সবাই হাসি মুখে আড্ডা দিচ্ছে। তের কেমন যেন লজ্জা লাগছে, যতই হোক গতকাল তার বাসরাত ছিল। এই তো আমাদের বৌমা চলে এসেছে, কিন্তু জাঙ্কুক কোথায় রে? জাঙ্কুক ভাই নিচে আসছে। শুনেছ মেয়ের কথা? শুনি নিজের স্বামীকে কেউ ভাই ডাকে। ওসব আগের অভ্যাস এবার ছেড়ে ফেলতো দেখি। এখন ও তোর স্বামী, সেটা মাথায় রাখিস। তে লজ্জায় আর অস্বস্তিতে কোনো উত্তর দিতে পারল না। ঠিক সেই মুহূর্তে হাতঘড়ি পড়তে পড়তে সিঁড়ি দিয়ে নেমে এলো জাঙ্কুক। তার চোখে মুখে এক ধরনের আত্মতৃপ্তি আর দীপ্তি। কি নিয়ে কথা হচ্ছে সবার? তেমন কিছু না রে, আয় সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নিই, অনেক বেলা হয়েছে। পরিবারের সবাই মিলে সকালের নাস্তা সেরে নিল। জাঙ্কুক যেহেতু একজন জনপ্রিয় অভিনেতা এবং বিয়েটা খুব হুট করে হয়েছে, তাই তার কোনো ছুটি বরাদ্দ ছিল না। আজকে তার একটি গুরুত্বপূর্ণ শুটিং আছে। নাস্তা শেষ করে জাঙ্কুক সেদিকেই রওনা হলো। তের কাছে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি বলে আলাদা কোনো অনুভূতি নেই, কারণ তার পুরো পৃথিবীটা এই এক বাড়িতেই সীমাবদ্ধ। প্রতিদিনের মতো ঘুম থেকে ওঠা, মা কাকিমাদের সাথে আড্ডা দেওয়া আর সারা বাড়ি টুই টুই করে ঘুরে বেড়ানোই তার রুটিন। কিন্তু তে কোনো কাজ করতে গেলেই জিন বা ইয়নজুন তাকে বাধা দেয়, কারণ জাঙ্কুক চায় না তার আহ্লাদের কোনো কষ্ট হোক। আজ তাদের বিয়ের 1 সপ্তাহ পূর্ণ হলো। এই 7 দিনে তের মনের ভেতর এক বিশাল পরিবর্তন আসতে শুরু করেছে। মুখে যতই জাঙ্কুককে অস্বীকার করুক না কেন, অবচেতন মনে সে একটু একটু করে জাঙ্কুকের প্রতি দুর্বল হয়ে পড়েছে। বিয়ের এই পবিত্র বন্ধন যেন অলৌকিকভাবে তের মনে ভালোবাসার বীজ বুনে দিয়েছে। জাঙ্কুকও তার অধিকার বুঝে নিতে এক বিন্দুও ছাড় দিচ্ছে না। অফিস বা শুটিং থেকে ফেরার পর তের সান্নিধ্য পাওয়া, তাকে আগলে রাখা আর গভীর অনুরাগে জড়িয়ে ধরা সবই এখন তার প্রতিদিনের জীবনের অংশ। জাঙ্কুকের সেই আহ্লাদি ডাক শুনলে তের বুকটা এখন অজানা এক ভালো লাগায় কেঁপে ওঠে। তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, নতুন মুভি নিয়ে আলোচনা আছে, সেখানেই যাচ্ছি। নতুন মুভি? হিরোইন কে? লালিসা মনোবান। নামটা শুনেই তের ভেতরটা রিরি করে উঠল। সে শুনেছে এই লিসা মেয়েটা নাকি ভীষণ গায়ে পড়া স্বভাবের। জাঙ্কুক এখন তের বিবাহিত স্বামী, তাই একজন স্ত্রীর মনে ঈর্ষা হওয়াটাই স্বাভাবিক। জাঙ্কুক বেরিয়ে যাওয়ার পর থেকেই তের অশান্তি শুরু হলো। কোনো কিছুতেই মন বসাতে পারছে না। দুপুরের দিকে ফেসবুক স্ক্রল করতে করতে তের চোখ ছানা বড়া হয়ে গেল। একটি নিউজ পোর্টালে জাঙ্কুক আর লিসার ছবি আপলোড হয়েছে। দুজনে একই সোফায় বসে হাসাহাসি করছে, আর লিসা যেন হাসতে হাসতে জাঙ্কুকের গায়ের উপর আছড়ে পড়ছে। ছবিটা দেখে তের কলিজা পুড়ে ছারখার হয়ে গেল। ওই মেয়ের এত বড় সাহস, আমার জাঙ্কুক ভাইকে ছোঁয়ার চেষ্টা করে। আজ বাড়ি ফিরুক, একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। ডিরেক্টরের দেওয়া পার্টি শেষ করে জাঙ্কুক যখন ফিরলো তখন বেশ রাত। ঘরে ঢুকে দেখলো তে বিছানায় বসে আছে, চোখে মুখে আগুনের হুলকা। তুমি এখনো ঘুমাওনি? দেখতেই তো পাচ্ছ ঘুমাইনি, তাহলে জিজ্ঞেস করছো কেন? জাঙ্কুক অবাক হয়ে তের দিকে তাকালো। যে মেয়ে সবসময় ভয়ে সিটিয়ে থাকে, তার গলায় আজ এত জোর। জাঙ্কুক টাই আলগা করতে করতে তের দিকে এগিয়ে গেল। শোনো, ওই লিসা না বিসা, ওর সাথে কিন্তু তুমি কোনো কাজ করতে পারবে না। জাঙ্কুক হাত থামিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। এ মেয়ে বলছে কি? মানে ঠিক বুঝলাম না, হঠাৎ ওর কথা কেন বলছো? আমি তো হিন্দিতে বলিনি, তুমি তো আর বাচ্চা নও যে বুঝবে না। আমি বলেছি কাজ করবে না মানে করবে না। লিসার সাথে কাজ করব না কেন? কারণটা কি বলবে তো? আমি বলেছি তাই করবে না, এর জন্য আর কোনো কারণ লাগবে তোমার? দেখো আল্লাদি, প্রজেক্টের সবকিছু ফাইনাল হয়ে গেছে, কাল থেকে শুটিং শুরু। এই মুহূর্তে একটা প্রজেক্ট এভাবে বাতিল করা অসম্ভব। তোমাকে নিষেধ করেছি তাই করবে না। কি সম্ভব আর কি অসম্ভব সেটা আমি শুনতে চাইনি। জাঙ্কুকের মেজাজ এবার কিছুটা বিগড়ে গেল। সারাদিনের ক্লান্তি আর তের এই অযৌক্তিক জেদ তাকে বিরক্ত করে তুলল। সমস্যা কি তোমার? তখন থেকে একটা কথা বলেই যাচ্ছ, কোনো কারণ ছাড়া আমি কেন প্রজেক্ট বাতিল করব? প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ গুলিয়ে ফেলো না। তের চোখে পানি চলে এলো। সে বুঝতে পারছে না জাঙ্কুককে কিভাবে বোঝাবে যে সে জাঙ্কুকের সাথে অন্য কাউকে মানতে পারছে না। জাঙ্কুকের মুখে পেশাদারিত্বের কথা শুনে তের বুকটা ফেটে যাচ্ছে। অভিমানে তার কণ্ঠ রোধ হয়ে এলো। ঠিক আছে, তোমার যা ইচ্ছা করো। কথাটা বলেই তে বিছানা থেকে তড়িৎ গতিতে উঠে পড়ল। তার দু চোখ তখন পানিতে টলমল করছে। এক পা এগোতেই জাঙ্কুক পেছন থেকে তের কবজিটা শক্ত করে ধরে ফেলল। কোথায় যাচ্ছ? মায়ের কাছে যাচ্ছি। এত রাতে মায়ের কাছে কেন, কি হয়েছে? সেখানেই ঘুমাবো আজ, হাত ছাড়ো আমার। জাঙ্কুক তের গলার কাপা স্বর শুনে বুঝতে পারলো পরিস্থিতি স্বাভাবিক নয়। সে হেঁচকা টানে তেকে নিজের দিকে ঘুরিয়ে আনলো। তের লাল হয়ে যাওয়া চোখ আর গাল বেয়ে পড়া জলের ধারা জাঙ্কুকের নজর এড়ালো না। এই তোমার হয়েছেটা কি? ছোট বাচ্চাদের মতো এমন করছো কেন? কিছু হয়নি, আমি বলেছি আমার হাত ছাড়ো।
কিন্তু জাঙ্কুক ছাড়ার পাত্র নয়। সে জোর করে তেকে পাজাকোলা করে তুলে নিয়ে বিছানায় নিজের কোলের ওপর বসালো। তে নামার জন্য আপ্রাণ ছটফট শুরু করলে জাঙ্কুক তের কোমর শক্ত করে জড়িয়ে ধরে আরো চেপে ধরলো। তের অবাধ্য চুলগুলো তার কপালে এসে পড়ছে। জাঙ্কুক অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তের কন্দনরত মুখশ্রীর দিকে তাকিয়ে রইল। তারপর খুব নরম নেশা ধরানো গলায় জিজ্ঞেস করলো, আর ইউ জেলাস আল্লাদি? জাঙ্কুকের এই সরাসরি প্রশ্নে তে যেন আরো ভেঙে পড়ল। সে ফুপিয়ে কেঁদে উঠল। অতিরিক্ত রাগ আর তীব্র জেলাসির কারণে সে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। তের এই মৌনতাই জাঙ্কুকের কাছে সব থেকে বড় উত্তর হয়ে এলো। কি হলো, কথা বলছো না কেন? উত্তর দাও আমাকে। কেন লিসার সাথে কাজ করতে বারণ করছো? জানি না আমি। আমাকে ছাড়ো। তোমার লিসার কাছেই যাও তুমি। জাঙ্কুকের ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। তার দীর্ঘদিনের অপেক্ষার বুঝি অবসান হতে চলেছে। তে তাকে মন দিয়ে ফেলেছে। এই উপলব্ধিটা জাঙ্কুককে এক অন্যরকম তৃপ্তি দিল। সে তেকে নিজের আরো কাছে টেনে নিল। জাঙ্কুকের ঠান্ডা হাতের স্পর্শ তের কোমরের নগ্ন অংশে লাগতেই সে শিউরে উঠল। জাঙ্কুক তের কানের একদম কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভাবছি আজকে পূর্ণাঙ্গভাবে আমাদের বাসরটা করার পর কালকেই প্রজেক্টটা ক্যান্সেল করে দেব। কি বলো আল্লাদি, তুমি রাজি তো? কথাটা শেষ করে জাঙ্কুক অত্যন্ত আদরে তের কানের লতিতে ছোট্ট একটা কামড় বসালো। তের সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। সে যন্ত্রণায় আর এক অদ্ভুত শিহরণে জাঙ্কুকের বলিষ্ঠ বাহু শক্ত করে খামচে ধরল। তার নিঃশ্বাস ঘন হয়ে এলো। হৃৎপিণ্ড যেন পাঁজরে আছড়ে পড়ছে। লাগবে না, কিচ্ছু করতে হবে না, ছাড়ো আমায়। জাঙ্কুক তের গলায় মুখ ডুবিয়ে এক গভীর আবেশে জড়িয়ে ধরল। রাতের এই নিস্তব্ধতায় তের প্রতিটি কম্পন জাঙ্কুক অনুভব করতে পারল। আজ আর কোনো বাধা নেই, কোনো ভাই ডাকের দেয়াল নেই। জাঙ্কুক তের প্রতিটি নিঃশ্বাসে নিজের অধিকারটুকু নিখুঁতভাবে গেঁথে দিচ্ছে। জাঙ্কুক তের গলা থেকে মুখ তুলে এক মুহূর্তের জন্য থামলো। তের সিক্ত চোখের পাতা আর ওষ্ঠদরের কম্পন জাঙ্কুককে এক আদিম নেশায় বোধ করে দিল। সে আর দেরি করলো না। অত্যন্ত ধীর লয়ে তের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আশ্চর্যের বিষয় হলো তে আজ কোনো বাধা দিল না। তার অবাধ্য মন আজ জাঙ্কুকের এই উন্মুক্ত ভালোবাসার কাছে স্বেচ্ছায় হার মেনেছে। সেও আজ মনে প্রাণে চাইছে জাঙ্কুকের হয়ে যেতে। জাঙ্কুক আস্তে আস্তে নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করলো। তার চুম্বনের ধরন বদলে গেল। এক ধরনের বনতৃষ্ণা আর রাফনেস ফুটে উঠল তার প্রতিটি স্পর্শে। জাঙ্কুকের এই তীব্র আবেগের সাথে তে কিছুতেই পেরে উঠছিল না। দীর্ঘক্ষণ চলা এই নিবিড় চুম্বনে তের দম বন্ধ হয়ে আসছিল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। যখন মনে হচ্ছিল দম এবার বেরিয়ে যাবে, ঠিক তখনই জাঙ্কুক তাকে ছেড়ে দিল। তপ্ত নিঃশ্বাস ফেলতে ফেলতে জাঙ্কুক থেকে বিছানার নরম গদিতে শুইয়ে দিল। নিজের শার্টের বোতামগুলো দ্রুত খুলে ছুঁড়ে ফেলে দিয়ে সে আবারও তের উপর ঝুঁকে পড়ল। তের শাড়ির আঁচল সরিয়ে জাঙ্কুক যখন তের উন্মুক্ত বুকে মুখ ডুবিয়ে দিল, তখন তে এক অজানা অস্থিরতায় ছটফট করতে লাগলো। এ কেমন অনুভূতি? পেটের ভেতর যেন হাজারো রঙিন প্রজাপতি ডানা ঝাপটাচ্ছে। লজ্জার মিশেলে এক অদ্ভুত সুখের শিহরণ তের সারা শরীরে বয়ে যাচ্ছে। জাঙ্কুক অত্যন্ত নিপুণভাবে তেকে সম্পূর্ণ আন্ড্রেস করে ফেলল। রুমের সেই স্তিমিত আলোয় জাঙ্কুক অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার আহ্লাদের দিকে। তের শ্যামবর্ণের দেহে যেন চাঁদের আলো ছিটকে পড়ছে। জাঙ্কুকের এমন মুগ্ধ চাহনির সামনে নিজেকে উন্মুক্ত অবস্থায় দেখে তের ভীষণ লজ্জা লাগলো। সে দুহাত দিয়ে মুখ ঢেকে চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ তের শরীরে সব থেকে স্পর্শকাতর জায়গায় জাঙ্কুকের বলিষ্ঠ হাতে স্পর্শ পেতে শিউরে উঠল। সে ছিটকে দূরে সরে যেতে চাইল, কিন্তু জাঙ্কুক তাকে এক চুলও নড়তে দিল না। জাঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে এক গভীর নেশালো কণ্ঠে ফিসফিস করে বলল, আজকে তোমার অস্তিত্বের খুব গভীরে হারিয়ে যেতে চাই আল্লাদি। এমন ভাবে তোমাকে নিজের করে নিতে চাই যে আগামী 1 মাস তোমাকে বিছানা ছেড়ে উঠতে দেব না। জাঙ্কুকের এমন কামাতুর কথা শুনে তের বুকটা ধক করে উঠল। লজ্জার সাথে এবার ভয়ও দানা বাঁধলো। সে জাঙ্কুকের হাত সরানোর চেষ্টা করে কাঁপা কাঁপা গলায় বলল, না না, প্লিজ প্লিজ ছেড়ে দাও আমাকে, অনেক হয়েছে। বড্ড দেরি করে ফেলেছ আল্লাদি। বাধা দেওয়ার সময় পার হয়ে গেছে। এখন কেবল আমার রাজত্ব চলবে। বলেই জাঙ্কুক আবারও তের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। তারপর আস্তে আস্তে, এই পাপির দল, আর কি দেখার জন্য বইয়া রইছস? ওরা এখন লাইট অফ করে দিছে, তাই আমি গেলাম আমার জামাইয়ের কাছে। কিন্তু জাঙ্কুক তো এখানে, তাইলে আমি জামাকার কাছে? বেরিয়েরা, তোরাও নিজেদের জামাইয়ের সাথে লালা লালা করকা যা। আর কেকুকের বউরা, তোরা বৈশা বৈশা মুড়ি খা। ভোরের স্নিগ্ধ আলো জানালার পর্দা ভেদ করে ঘরের ভেতর এসে পড়েছে। সারা রাতের উন্মাদনা আর ক্লান্তির পরতে এখন জাঙ্কুকের প্রশস্ত বুকে মাথা রেখে শান্তিতে ঘুমাচ্ছে। তার নিষ্পাপ মুখশ্রীতে এক অদ্ভুত তৃপ্তি লেগে আছে। জাঙ্কুক এক মুহূর্তের জন্য তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আলতো করে টেবিল থেকে ফোনটা নিয়ে তার ম্যানেজারকে কল করলো।
মিস্টার লি, নিউ প্রজেক্টটা ইমিডিয়েটলি ক্যান্সেল করে দিন। আমি ওই মুভিটা করতে পারছি না। কিন্তু কেন স্যার? হঠাৎ কি হলো? সবকিছু তো রেডি। আজ থেকেই তো শুটিং শুরু হওয়ার কথা। পার্সোনাল প্রবলেম মিস্টার লি। আমি যা বলেছি তাই করুন। প্রজেক্টটা ক্যান্সেল করে দিন। বাকিটা আমি পরে বুঝে নেব। বলেই জাঙ্কুক কোনো উত্তরের অপেক্ষা না করে কলটা কেটে দিল। ফোনের স্ক্রিনটা অফ করে সে তের কপালে এক দীর্ঘ আর গভীর ভালোবাসার চিহ্ন এঁকে দিল। তে চুলে বেলি কাটতে কাটতে জাঙ্কুক ফিসফিস করে বলল, খুব ভালোবাসি আল্লাদি। তোমার ওই এক ফোঁটা চোখের জল বা অভিমানের সামনে আমার ক্যারিয়ারের হাজারো প্রজেক্ট তুচ্ছ। তুমি আমার, শুধু আমার। তের ঘুমের ঘরেও যেন জাঙ্কুকের এই ভালোবাসার পরশ অনুভব হলো। সে একটু নড়ে চড়ে জাঙ্কুককে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। সকালের এই নিস্তব্ধতায় দুই হৃদয়ের হৃদস্পন্দন যেন একসরে বাজতে লাগলো। যেখানে নেই কোনো অভিনয়, আছে শুধু নিখাদ ভালোবাসা আর একে অপরকে আগলে রাখার চিরন্তন প্রতিশ্রুতি।